আপনি কি জানেন, এখন থেকে বাংলাদেশের রাস্তায় দাঁড়িয়ে কেউ যদি একটি নির্দিষ্ট স্লোগান দেয়, শুধু একটি স্লোগান, তাহলে তার ঠিকানা হতে পারে 4 থেকে 14 বছরের জেল। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই এখন বাংলাদেশের বাস্তবতা। আর এই বাস্তবতার পেছনে যে মানুষটির মাস্টার প্ল্যান কাজ করেছে, তিনি দীর্ঘ 17 বছর দেশের বাইরে বসে এই ছক এঁকেছেন। কে সেই মানুষ, কি সেই পরিকল্পনা, আর কেনই বা পুরো একটি রাজনৈতিক দলকে মাটিতে মিশিয়ে দেওয়ার এমন ভয়ঙ্কর খেলা শুরু হলো? আজকের এই বিশেষ প্রতিবেদনে সেই সব কিছুই ধাপে ধাপে উন্মোচন করা হবে। তাই শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এই গল্পের প্রতিটি পাকে আপনার জন্য অপেক্ষা করছে নতুন নতুন চমক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গত বছর জুলাই মাসে বাংলাদেশে যা ঘটেছিল তা আমরা সবাই জানি। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেন। তারপর এলো অন্তর্বর্তীকালীন সরকার। অনেকেই ভেবেছিলেন ঝড় থেমে গেছে, পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু আসল ঝড় তখনও আসেনি। আসল ঝড়ের নাম তারেক রহমান। দীর্ঘ 17 বছর। একটু ভেবে দেখুন, 17টি বছর এই মানুষটি দেশের বাইরে ছিলেন। অনেকে ভেবেছিলেন তিনি হয়তো রাজনীতি থেকে একরকম বিদায় নিয়েছেন। অনেকে ভেবেছিলেন তিনি লন্ডনে বসে শুধু সময় কাটাচ্ছেন। কিন্তু এই 17 বছর তিনি শুধু হাওয়া খাননি, তিনি পরিকল্পনা করেছেন, একটা নিখুঁত, ধারালো এবং অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনা, যে পরিকল্পনার কথা কেউ কল্পনাও করতে পারেনি। তারেক রহমান যখন দেশে ফিরলেন, তার মাত্র 2 দিন পরেই একটি বিশাল জনসভায় তিনি বুক ফুলিয়ে বললেন, তার একটা প্ল্যান আছে। সেদিন অনেকেই হাসাহাসি করেছিল, অনেকে প্রশ্ন করেছিল কি সেই প্ল্যান, কি করবেন তিনি। কিন্তু তারেক রহমান সেদিন কিছুই খোলাসা করেননি। তিনি শুধু একটু মুচকি হেসে চুপ করে গিয়েছিলেন। আর সেই মুচকি হাসির পেছনে যে কতটা ভয়ঙ্কর একটা মাস্টার প্ল্যান লুকিয়েছিল তা বুঝতে পুরো দেশের আরো কিছুটা সময় লেগে গেল। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করলো। তারেক রহমান হলেন প্রধানমন্ত্রী। আর ঠিক তখনই ক্ষমতায় বসার পর তার সেই গোপন ছকটি একটু একটু করে দৃশ্যমান হতে শুরু করলো। আর যখন পুরো ছবিটা পরিষ্কার হলো, তখন সবাই রীতিমতো হতবাক হয়ে গেলেন। কিন্তু এখানে একটু পেছনে যাওয়া দরকার। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার সময় একটি আদেশ জারি করেছিল। সেই আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেটি ছিল একটি সাময়িক প্রশাসনিক আদেশ, কোনো স্থায়ী আইন নয়। তিনি জানতেন যে এই কাগজ এমনি এমনি পড়ে থাকলে একদিন না একদিন সেটা বাতিল হয়ে যাবে, কোর্ট চাইলে সেটা উল্টে দিতে পারবে। তাই তিনি সে সাময়িক আদেশকে স্থায়ী আইনে রূপান্তরিত করার পরিকল্পনা আগে থেকে সাজিয়ে রেখেছিলেন। আর যখন সংসদে তার দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হলো, তখন তিনি সে চালটি চাললেন। কোনো আগাম ঘোষণা নেই, কোনো হইচই নেই, কোনো আলোচনা নেই। একদম নীরবে, সবার অজান্তে সন্ত্রাস বিরোধী আইনের নামে একটি বিল সংসদে তোলা হলো এবং তা পাশ করিয়ে নেওয়া হলো। এখন আপনি হয়তো ভাবছেন, এতে এমন কি হলো? একটু অপেক্ষা করুন, কারণ এই আইনের ভেতর যা আছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। এই আইন অনুযায়ী আওয়ামী লীগ এখন আর শুধু একটি নিষিদ্ধ দল নয়, এই দলের সাথে যে কোনো ধরনের সম্পৃক্ততা এখন থেকে একটি ফৌজদারি অপরাধ। অর্থাৎ কেউ যদি রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দেয়, কেউ যদি আওয়ামী লীগের পক্ষে দুটো কথা বলে, এমনকি কেউ যদি এই দলের কোনো কর্মকাণ্ডে সামান্যতম যুক্ত থাকে, তাহলে তার বিরুদ্ধে এই আইনে মামলা হবে। আর শাস্তি 4 বছর থেকে শুরু করে সর্বোচ্চ 14 বছর পর্যন্ত কারাদণ্ড। ভাবুন একবার, 14 বছর একজন মানুষের জীবনের একটি বিশাল অংশ, শুধু একটি রাজনৈতিক দলের নাম মুখে আনার জন্য। আর এই আইন শুধু বড় বড় নেতাদের জন্য নয়, পাড়া মহল্লার সাধারণ মানুষ, চায়ের দোকানে বসে রাজনীতির আড্ডা দেওয়া গ্রামের কর্মী, এমনকি যে কেউ এই আইনের আওতায় পড়তে পারে। সমালোচকরা বলছেন এটি যেন একটি মাকড়সার চাল, যেখানে একবার পা দিলে আর বের হওয়ার উপায় নেই। ভয় আর আতঙ্কের এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যে রাস্তায় এখন আর কেউ আওয়ামী লীগের নামটাও মুখে আনতে সাহস পাচ্ছে না। যারা একসময় দাপটের সাথে রাজনীতি করত, তারা এখন ইঁদুরের মতো গর্ত খুঁজছে লুকানোর জন্য। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয়টি কি জানেন? এই বিলটি সংসদে পাশ করার পদ্ধতিটি ছিল অত্যন্ত নাটকীয়। স্বরাষ্ট্রমন্ত্রী যখন হঠাৎ করে বিলটি টেবিলে তুললেন, তখন সংসদে উপস্থিত অনেক সদস্যই হতভম্ব হয়ে গেলেন। এমনকি সরকারের মিত্র দলের নেতারাও এই আকস্মিক পদক্ষেপে হতবিহ্বল হয়ে পড়লেন। জামায়াতে ইসলামীর সিনিয়র নেতা শফিকুর রহমান বেশ জোর গলায় অভিযোগ করলেন যে এই বিলের কাগজ তাদেরকে মাত্র 3 থেকে 4 মিনিট আগে দেওয়া হয়েছে। 3 থেকে 4 মিনিট! এত বড় একটি আইনি দলিল, যা একটি পুরো রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণ করবে, সেটি পড়ে বুঝে মতামত দেওয়ার জন্য মাত্র কয়েক মিনিট সময়। এটি কি স্বাভাবিক? এই তড়িঘড়ি করে বিল পাশ করানোর পেছনে আসলে কি উদ্দেশ্য ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজলেই তারেক রহমানের মাস্টার প্ল্যানের আসল রূপটি বেরিয়ে আসে। বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের পরিকল্পনাটি আসলে বহুস্তরী। শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা তার একমাত্র উদ্দেশ্য নয়,
তিনি চাইছেন আগামী 5 বছর অথবা তারও বেশি সময় ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালতের বারান্দায় ঘুরে ঘুরে শেষ হয়ে যাক, তারা মামলার পর মামলায় জড়িয়ে পড়ুক, জামিনের আশায় দিনগুলোক। আর ঠিক এই ফাঁকা মাঠে তিনি জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিকে সাথে নিয়ে পুরো দেশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করুন। তৃণমূল থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবকিছুতে নিজেদের লোক বসান। আর এই সময়টা যদি 5 বছর থেকে 10 বা 15 বছরে গিয়ে ঠেকে, তাতেও তার কোনো মাথা ব্যথা নেই। এক ঢিলে অনেক পাখি মারার এমন কৌশল সত্যি আগে কেউ দেখেনি। এদিকে এই আইন পাশ হওয়ার পর আন্তর্জাতিক মহলেও বেশ নড়াচড়া শুরু হয়েছে। খোদ জাতিসংঘ এই আইনের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, একটি গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করা এবং তার সমর্থকদের কারাদণ্ড দেওয়ার বিধান রাখা কতটা যুক্তিসঙ্গত। এসব প্রশ্নের জবাব এখন সবাই চাইছে, কিন্তু তারেক রহমান কি এসব চাপে ভয় পাওয়ার মানুষ? মোটেও না। বরং বিশ্লেষকরা বলছেন তিনি হয়তো এটাই চাইছেন। তিনি চাইছেন আওয়ামী লীগ বাধ্য হয়ে এই আইনের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে যাক, আর সেখানে গিয়ে তারা আরো বড় আইনি জটিলতায় পড়ুক। কারণ আদালতের এই লম্বা পথে একবার ঢুকলে বের হওয়া যে কতটা কঠিন তা ইতিহাস বারবার প্রমাণ করেছে। মনে করে দেখুন, অতীতেও এই একই কায়দায় বড় বড় রাজনৈতিক দলকে কোণঠাসা করা হয়েছিল, আইনি জটিলতার ফাঁদে ফেলে তাদের রাজনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল। আজ যেন সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। যারা একদিন অন্যের জন্য এ ফাঁদ পেতেছিল, আজ তারাই সেই একই ফাঁদে আটকা পড়ে হাবুডুবু খাচ্ছে। এটি রাজনীতির এক নিষ্ঠুর পরিহাস ছাড়া আর কিছুই নয়। তবে এই পুরো ঘটনা একটি বড় প্রশ্ন থেকেই যায়। আজ যে আইন দিয়ে আওয়ামী লীগের কফিনে শেষ প্যারেক ঠোকার চেষ্টা চলছে, সেই একই আইন কি একদিন উল্টো দিকে কাজ করতে পারে না? রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই। আজ যিনি সিংহাসনে বসে আছেন, কাল তিনি কোথায় থাকবেন তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারে না। অতীত বারবার দেখিয়েছে যে কাউকে চিরকাল ক্ষমতার বাইরে রাখা সম্ভব হয়নি। আজ আওয়ামী লীগকে এই কঠিন আইনের শিকলে বাঁধা হচ্ছে, কিন্তু ভবিষ্যতে যদি কোনোদিন রাজনীতির হাওয়া বদলায়, যদি কোনো এক অপ্রত্যাশিত মোড়ে এসে আওয়ামী লীগ বা তাদের সমর্থকরা আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে কি হবে? সেদিন কিন্তু পুরো খেলাটাই একদম উল্টে যাবে। সেদিন ক্ষমতায় বসেই তারা প্রথম যে কাজটি করবে তা হলো ঠিক এই একই আইনের অস্ত্র ব্যবহার করে বর্তমান সরকারি দলকে চিরতরে নিষিদ্ধ করা। এটি রাজনীতির এক অলিখিত নিয়ম। বদলায়, চাকা ঘুরতে থাকে, কেউ তা থামাতে পারে না। আর এই সত্যটা তারেক রহমানের চেয়ে ভালো আর কে বোঝে। 17 বছর দেশের বাইরে থেকে, ক্ষমতার তাপ থেকে বঞ্চিত থেকে তিনি নিজেই এই সত্যের সবচেয়ে বড় প্রমাণ। তিনি নিজেই একদিন রাজনৈতিকভাবে শেষ হয়ে গেছে বলে মনে করা হয়েছিল, কিন্তু আজ তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন। তাহলে আজ যাদের শেষ করার চেষ্টা চলছে, তারাও যে একদিন ফিরে আসবে না, এই গ্যারান্টি কে দেবে? সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক অদ্ভুত মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে সংসদে পাশ হওয়া এই কঠিন আইন, অন্যদিকে আন্তর্জাতিক মহলের ক্রমবর্ধমান চাপ, আর মাঝখানে আটকা পড়া কোটি কোটি সাধারণ মানুষ। রাজনীতি আসলে সাপ লুডু খেলার মতো। কখন কে মই বেয়ে উপরে উঠবে আর কখন কে সাপের মুখে পড়ে একেবারে তলানিতে নেমে যাবে তা আগে থেকে কেউ বলতে পারে না। আজ এত বড় চাল চালা হয়েছে ঠিকই, কিন্তু ভবিষ্যৎ কি বলবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মহাবিপদের ঘণ্টা বাংলাদেশের আকাশে বাজছে। সেটা কার জন্য বাজছে তা সময় বলে দেবে। শেষ হাসি কে হাসবে সেই উত্তরের জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে।